হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্রেডিং এম্পায়ার। চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওয়ে আমরা একটা খুব সিম্পল স্ট্র্যাটেজি শিখব এবং সেই স্ট্র্যাটেজিটা সাপোর্ট আর রেজিস্ট্যান্সের উপরে বেস করে দাঁড়িয়ে আছে। তো চলুন ভিডিওটা দেরি না করে শুরু করা যাক। Can I be your superhero? চলুন বন্ধুরা, ফার্স্টে আমরা সাপোর্ট আর রেজিস্ট্যান্সের কনসেপ্টটাকে আরেকবার একটু বুঝে নেব। যদিও আমি এই কনসেপ্টটা আমার আগের ভিডিওতে বুঝিয়েছি, তাহলেও আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমি এই কনসেপ্টটা আরেকবার শর্টে বুঝিয়ে দিচ্ছি। আর আমার প্রিভিয়াস ভিডিওর লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, তো ওইখান থেকে আপনি ভিডিওটা চেক আউট করে নেবেন। তারপরে এই ভিডিওটা দেখবেন, তাহলে আপনার স্ট্র্যাটেজিটা বুঝতে আরও সুবিধা হবে। বাট ফর দ্য টাইম বিং আমি আপনাদের এই কনসেপ্টটা আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি। সাপোর্ট হলো এমন একটা এরিয়া যেখানে বায়ার্সরা প্রেজেন্ট থাকে, এবং রেজিস্ট্যান্স হলো এমন একটা এরিয়া যেখানে সেলার্সরা প্রেজেন্ট থাকে। ধরুন প্রাইস আমার দুটো লেভেলের মধ্যে যখন কনসলিডেট করে তখন সাপোর্ট আর রেজিস্ট্যান্স ফর্ম হয়। ধরুন আমি যে ছবিটা আঁকছি, আপনারা দেখতে পাচ্ছেন যে দুটো লেভেল আছে, একটা লেভেল উপরে একটা লেভেল নিচে, এবং এর মধ্যেই কিন্তু প্রাইস কনসলিডেশন দেখাচ্ছে। তো এই ওপরের লেভেলটাকে আমি বলবো রেজিস্ট্যান্স, এই লেভেলটাকে বলবো হচ্ছে কি আমার রেজিস্ট্যান্স, আর এই নিচের লেভেলটাকে বলবো হচ্ছে কি সাপোর্ট। রেজিস্ট্যান্সে আমার সেলাররা প্রেজেন্ট আছে, আর সাপোর্টে আমার বায়ার্সরা প্রেজেন্ট আছে। বায়ার্সরা প্রেজেন্ট আছে বলেই প্রাইসকে উপরে পুশ করে উঠিয়ে দিচ্ছে, আবার উপরে সেলার্সরা প্রেজেন্ট আছে বলেই প্রাইসকে পুশ ডাউন করে নিচে নামিয়ে দিচ্ছে। ঠিক আছে, তো এটা একটা আমি ছোট্ট কনসেপ্ট দিয়ে রাখলাম সাপোর্ট আর রেজিস্ট্যান্স। এবারে আমরা আসল স্ট্র্যাটেজিটা বুঝে নেব। ফার্স্টে আমরা বুঝে নেব একটা বেসিক কনসেপ্ট, যেটা হলো হচ্ছে গিয়ে যে প্রাইস যখন সাপোর্টের নিচে যায় তখন তার মানে বায়ার্সরা উইক হয়ে যাচ্ছে, আর প্রাইস যখন রেজিস্ট্যান্সকে ব্রেক করে উপরে চলে যায় তার মানে সেলার্সরা উইক হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা একটা বেসিক কনসেপ্ট। এবার এই কনসেপ্টের উপরেই বেস করে আমাদের পুরো স্ট্র্যাটেজিটা দাঁড়িয়ে আছে। এটা একটা খুব সিম্পল স্ট্র্যাটেজি, মানে কোনো ইন্ডিকেটর বেস স্ট্র্যাটেজি না, খুবই একটা সিম্পল। তো বিগিনারদের জন্য একদমই পারফেক্ট। ঠিক আছে, তো চলুন এবারে আমরা স্ট্র্যাটেজিটা বুঝে নিই। দেখুন প্রাইস যখন এই রেজিস্ট্যান্সের সাপোর্টের মধ্যে কনসলিডেশন দেখাচ্ছে তখন আমাদেরকে ওয়েট করতে হবে পেশেন্টলি। ঠিক আছে, তখন আমরা কোনো মুভ করব না। ঠিক আছে, আমাদেরকে পেশেন্টলি ওয়েট করতে হবে। যখন কোনো একটা লেভেল ব্রেক করবে তখন আমাদের মুভ নিতে হবে। ধরুন এখন অবধি যে আমি ছবিটা এঁকেছি, এখন অবধি কিন্তু প্রাইস একটা লেভেলকেও কিন্তু ব্রেক করেনি। ঠিক আছে, এইটা হচ্ছে কি আমার সাপোর্ট, আমি নিচে লিখে রেখেছি, লেভেলিং দিয়ে রেখেছি আমি, যে এই ওপরেরটা হচ্ছে কি আমার রেজিস্ট্যান্স আর নিচেরটা হচ্ছে গিয়ে সাপোর্ট। আর এখন অবধি প্রাইস কিন্তু কোনো একটা লেভেলও কিন্তু ব্রেক করেনি, ওর জন্য আমরা পেশেন্টলি ওয়েট করছি। আর তার আগে অবশ্যই আমাদের লেভেলগুলো কিন্তু মার্ক করে নিতে হবে। ঠিক আছে, রেজিস্ট্যান্স আর সাপোর্ট যে দুটো লেভেল, এই লেভেলগুলো কিন্তু আমাদের মার্ক করে নিতে হবে। মার্ক করে আমাদের পেশেন্টলি ওয়েট করতে হবে। এটা হচ্ছে গিয়ে গেল হচ্ছে গিয়ে আমার স্টেপ নাম্বার 1। এইবারে স্টেপ নাম্বার 2তে আমি কি করব? স্টেপ নাম্বার 2তে আমি দেখবো যে আমার কোন লেভেলটা ব্রেক করছে। ঠিক আছে, ধরুন ফর সাপোজ সিনারিও নাম্বার 1 আমি যদি বলি, সিনারিও নাম্বার 1-এ ধরুন এই সাপোর্টটা আমার প্রাইস ব্রেক করে দিল। ঠিক আছে, এবার এই সাপোর্টটা যখন ব্রেক করে দিল তখন কারণটা কি, মানে এর পিছনে সাইকোলজিটা কি? এর পিছনে কারণ হচ্ছে কি এটাই, যে বায়ার্সরা কোনো কারণে শর্ট হয়ে গেছে, মানে বায়ার্সরা কোনো কারণে উইক হয়ে গেছে, যার কারণে প্রাইসকে আর ধরে রাখতে পারেনি এবং প্রাইস সাপোর্টের নিচে চলে গেছে। ঠিক আছে, ক্লিয়ার একদম? তো এই মেন্টালিটি নিয়ে আমাদের এগোতে হবে যে যখন সাপোর্টের নিচে প্রাইস চলে যাচ্ছে তখন আমরা সিম্পলি শর্ট করব। ঠিক আছে, দেখুন এইবারে আপনারা ভাবতে পারেন যে এই স্ট্র্যাটেজিটার উইন রেট কত, সেগুলো আমি সব পরে বলবো। ঠিক আছে, বাট আমি এখন স্ট্র্যাটেজিটা বোঝাচ্ছি। ঠিক আছে, স্ট্র্যাটেজিটা হলো এটাই, যে সাপোর্টের নিচে যখন প্রাইস ব্রেক করলো, ব্রেক করে যাওয়া মানে হচ্ছে কি আমার বায়ার্সরা এখন উইক হয়ে গেল, এবং আমি এখন একটা শর্ট সেটআপের জন্য অ্যাপ্লাই করতে পারি। এখানে আমার বায়ার্সরা উইক হয়ে গেল, ঠিক আছে, আর সেলার্সরা আমার এখানে স্ট্রং হয়ে গেল। ওর জন্য কি, ওর জন্য আমি এখানে একটা শর্ট সেটআপের জন্য এন্ট্রি করতে পারি। ঠিক আছে, কিন্তু এর উপরে কিন্তু অনেক কনফার্মেশন আছে, সেগুলো আমি পরে বলছি। বাট এটা একটা সিনারিও নাম্বার 1 গেল। আর সিনারিও নাম্বার 2 কি? সিনারিও নাম্বার 2 হচ্ছে গিয়ে যে ঠিক রিভার্স। ধরুন প্রাইস কি করলো, প্রাইস এখানে আসলো, এসে সাপোর্টে হিট করে আবার রেজিস্ট্যান্সে গেল, কিন্তু রেজিস্ট্যান্সের সেলার্সটা এবারে উইক হয়ে গেল, যার কারণে প্রাইস আর এই রেজিস্ট্যান্সে থাকতো না এবং প্রাইস এই লেভেলটাকে ব্রেক করে উপরে চলে গেল বা উপরে একটা ক্লোজিং দিল। ঠিক আছে, তার মানে কি, তার মানে সেলার্সরা উইক হয়ে গেল, এবং এই সিনারিওতে আমরা লং সেটআপের জন্য একটা এন্ট্রি নিতে পারি। ঠিক আছে,
তাহলে স্ট্র্যাটেজিটা আমার এটাই, কিছুই না, যে যখন আমার সাপোর্টের নিচে ব্রেক দেবে তখন আমি শর্ট করব, আর যখন রেজিস্ট্যান্সের ওপরে ব্রেক দেবে তখন আমি বাই করব। ঠিক আছে, এটাই আমার সিম্পল স্ট্র্যাটেজি বা সিম্পল রুল। ঠিক আছে, তাহলে স্টেপ 1 গেল, স্টেপ 1 গেল হচ্ছে গিয়ে যে আমাকে পেশেন্টলি ওয়েট করতে হবে। আমি লিখে দিচ্ছি স্টেপগুলো। স্টেপ 1 কি? স্টেপ 1 হচ্ছে গিয়ে যে ওয়েট পেশেন্টলি। আমাদের কিন্তু খুব পেশেন্ট হতে হবে। আমি আগে বলেছি আমার কমপ্লিট রোড ম্যাপ অফ সাকসেসফুল ট্রেডার ভিডিওতে যে আমাদের কিন্তু খুবই পেশেন্ট হতে হবে, নাহলে কিন্তু হবে না। সো স্টেপ 1 ইজ ওয়েট পেশেন্টলি বাই মার্কিং দ্য লেভেলস। লেভেলগুলো আমাদের অবশ্যই মার্ক করতে হবে, মার্ক করে বসে থাকতে হবে। তারপরে আমাদের স্টেপ 2 কি হবে? স্টেপ 2 হবে হচ্ছে গিয়ে যে লুক ফর ব্রেকআউট অফ এনি অফ দ্য লেভেলস। ঠিক আছে, এই দুটো হচ্ছে কি স্টেপ। যখনই দেখবো যে কোনো একটা লেভেল ব্রেক করছে তার উপরে বেস করে আমরা অ্যাকশন নেব। ঠিক আছে, এবার আমি চলে যাব আমাদের কনফ্লুয়েন্সের কাছে, যে কি কি কনফ্লুয়েন্স আছে বা আমরা কি কি কনফার্মেশন পেলেই একমাত্র এন্ট্রি করবো। শুধু তো আমরা অন্ধের মতো আমরা এন্ট্রি করবো না যে উপরের প্রাইস ব্রেক দিয়ে দিল আমি বাই করে নিলাম, বা নিচে প্রাইস ব্রেক দিয়ে দিলাম আমি সেল করে নিলাম। এটা তো আউটলাইন স্ট্র্যাটেজিটার, বাট এর ভিতরে কিছু কনফার্মেশন আছে, একটা চেকলিস্ট আছে, যেগুলো যদি আমাদের ফুলফিল হয় তবেই আমরা সেখানে এন্ট্রি নেব, না হলে আমরা এন্ট্রি নেব না। ঠিক আছে, তো চলুন আর দেরি না করে সেই কনফ্লুয়েন্সগুলো বুঝে নেওয়া যাক। চলুন বন্ধুরা, এবারে আমরা বুঝে নেবো যে কোন কোন ইন্ডিকেটরের প্রতি আমাদের সবচেয়ে বেশি অ্যাটেনশন দিতে হবে। তো ওয়ান অফ ইন্ডিকেটর আমাদের ফার্স্টে চলে এসছে ভলিউম। ভলিউমটা একটা মাস্ট ইন্ডিকেটর। এই স্ট্র্যাটেজিটা কিন্তু ভলিউমের ওপরেই বেস করে দাঁড়িয়ে আছে। ভলিউমকে ইগনোর করে কিন্তু আমরা এই স্ট্র্যাটেজির উপরে বেস করে কোনো সেটআপে কিন্তু আমরা এন্ট্রি করতে পারবো না। ঠিক আছে, তো ভলিউমকে আপনাদের কিন্তু অ্যাটেনশন দিতেই হবে। তো আপনারা সিম্পলি এই ইন্ডিকেটর ট্যাবে যাবেন, এখানে গিয়ে ভলিউম বলে সার্চ মারবেন, দেখবেন ভলিউম ক্লিক করবেন, তারপরে আপনাদের চার্টে এই ইন্ডিকেটরটা কিন্তু অ্যাপ্লাই হয়ে যাবে। এই যে নিচের দিকে কিরিকিরি লাইনগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে কি ভলিউম ইন্ডিকেটর। এবং এই লাইনগুলো কি রিপ্রেজেন্ট করে সেটা আমি আপনাদের ফার্স্টে বুঝিয়ে দিই। দেখুন, এই যে লাইনগুলো আছে এই লাইনগুলো রিপ্রেজেন্ট করে যে বায়ার্সরা না সেলার্সরা স্ট্রং, বা একটা যখন মুভ আসে মার্কেটে সেই মুভটায় কতটা ওয়েট আছে, মানে সেই মুভটা কতটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, মানে আমি বলতে চাইছি যে ধরুন একটা মুভ আসলো, এবার সেই মুভটা চার্টে কতটা ইম্পর্টেন্ট রোল প্লে করেছে সেইটা আমরা ভলিউম দেখে কিন্তু বুঝতে পারি। ঠিক আছে, যদি আমাদের ভলিউম ছোট হয়, দেখুন এই যে আমি যেখানে কার্সারটা দিচ্ছি দেখুন এখানে ভলিউম কিন্তু ছোট অ্যাজ কম্পেয়ার টু এই জায়গাটা, আমি যেখানে দাঁড়ান আমি ব্রাশটা আমি ইউজ করি, দেখুন এই জায়গাটা কিন্তু ভলিউম অনেক বেশি। ঠিক আছে, দেখুন অনেক লম্বা লম্বা ক্যান্ডেলস্টিক কিন্তু এখানে হয়েছে, এগুলো ক্যান্ডেলস্টিক না, এগুলো বার বলা যেতে পারে। তো অনেক লম্বা লম্বা কিন্তু বার এখানে তৈরি হয়েছে, মানে এগুলো কিন্তু ভলিউম অনেক হাই। ঠিক আছে, কিন্তু আমি যদি এই পোর্শনটা আমি যদি দেখি এখানে কিন্তু ভলিউম অনেক লো, কারণ এখানে বারগুলো কিন্তু অনেক ছোট ছোট ফর্ম হয়েছে। ঠিক আছে, তার মানে আমরা এর মধ্যে দিয়ে এটা বুঝতে পারি যে এই পোর্শনে কিন্তু স্ট্রেংথ বেশি, মানে এই পোর্শনে যাই মুভ এসছে মার্কেটে সেই মুভটার কিন্তু ওয়েট অনেক বেশি, বা সেই মুভটা কিন্তু রিয়েল, ফেক না। বাট আমি যদি এই পোর্শনটার কথা আমি যদি ভাবি তাহলে এইখানে কিন্তু মুভটা কিন্তু ফেক হয়ে হতে পারে, বা মুভটা কিন্তু বেশিক্ষণের জন্য এক্সিস্ট নাও করতে পারে। হয়তো একটা মুভ এসছে, সেই মুভটাতে যখন স্মল ভলিউম হচ্ছে বা লেস ভলিউম হচ্ছে তখন কিন্তু সেই মুভটা বেশিক্ষণ এক্সিস্ট নাও করতে পারে, অথবা সেই মুভটা কিন্তু এন্ডে গিয়ে একটা ফল্ট হতে পারে, মানে সেই মুভটা কিন্তু ফেক হতে পারে। ঠিক আছে, তো ভলিউমের উপরে কিন্তু আপনাদের বেশ কঠিনভাবে নজর দিতে হবে। এবারে আমরা শিখে নেবো যে এই ইন্ডিকেটরটা আমরা স্ট্র্যাটেজিতে কীভাবে ইউজ করবো। ঠিক আছে, তো আমি চলে যাবো আমাদের সেই পুরোনো আঁকায়। ঠিক আছে, তো এখানে আমরা এখন অবধি দেখতে পাচ্ছি যে আমাদের সাপোর্ট আর রেজিস্ট্যান্সের মধ্যিখানে প্রাইস কনসলিডেশন দেখাচ্ছে। তো এইবার ধরুন সিনারিও নাম্বার 1 যদি আমি দেখি যে প্রাইস যখন এই সাপোর্টটাকে ব্রেক করে দিল, ঠিক আছে, তার মানে বায়ার্সটা উইক হয়ে গেল। এইবারে এখানে আমি কি দেখব, যখন আমার এই সাপোর্টটা ব্রেক হচ্ছে মানে একটা ক্রুশিয়াল লেভেল ব্রেক হচ্ছে, তখন আমি এই মুভটা যে আসছে মার্কেটে এই মুভটা যে রিয়েল সেইটা ভেরিফাই করার জন্য আমি ভলিউমের দিকে অ্যাটেনশন দেব। যদি আমার এই মুভটায় ভলিউম বেশি হয় তাহলে আমি বুঝতে পারবো যে ইয়েস দিস মুভ ইজ রিয়েল, এটা কোনো ফেক আউট মুভ না। ঠিক আছে, কিন্তু আমি যদি দেখি যে ভলিউম অনেক ছোট ছোট, মানে ভলিউম অনেক স্মল স্মল ভলিউম, ঠিক আছে, তাহলে কিন্তু আমি
মানে আমাকে অনেক কেয়ারফুল হতে হবে যে এই মুভটা কিন্তু একটা ফেক মুভ হলেও হতে পারে, ঠিক আছে। তো এই জিনিসটা কিন্তু ভলিউমের দ্বারাই কিন্তু আমরা বুঝতে পারি, ঠিক আছে। তাহলে আমি কি বললাম, যে ধরুন একটা ক্রুশিয়াল লেভেল আমার ব্রেকআউট দিল, সে সাপোর্ট হোক বা রেজিস্ট্যান্স হোক, ঠিক আছে, যেটাই হোক, যখনই ব্রেকআউট দেবে তখনই আমার চোখ যাবে ভলিউমের দিকে এবং আমি দেখবো যে আমার হাই ভলিউম আছে কিনা। যদি দেখি যে দেখুন এই যে দেখুন এইখানে যে এ বরাবর দেখুন এখানে হাই ভলিউম তৈরি হয়েছে, তার মানে আমি বুঝে নেবো যে ইয়েস দিস মুভ ইজ রিয়েল এবং এই মুভটা কিন্তু একটা লং এক্সিস্টিং মুভ, মানে অনেকক্ষণ কিন্তু এক্সিস্ট করবে, ঠিক আছে। এইটা হচ্ছে কি ভলিউমের খেলা, মানে ভলিউমের দ্বারা আমরা এটাই বুঝতে পারি যে মার্কেটে এই মুভের ইম্পর্টেন্স কত, মানে রিয়েল মুভ তো এটা নাকি ফেক মুভ এটা। দেখুন আমি একটা কনসেপ্ট আমাদের ফিউচারে পড়াবো, লিকুইডিটি বলে, আপনারা নিশ্চয়ই শুনেছেন হয়তো, যে লিকুইডিটি কিন্তু একটা ফেক মুভ দেয়, ঠিক আছে। মানে বেসিক্যালি এখানে অনেকগুলো অর্ডার থাকে, সেই অর্ডারগুলো খেয়ে প্রাইস আবার রিভার্স করে যায় ও ট্রেড। তো এই জিনিসটা যখন হবে তখন কিন্তু বেসিক্যালি ভলিউম ইন্ডিকেটর কিন্তু আমাদের বাঁচাবে, মানে ভলিউম আমাদের বেসিক্যালি বলবে যে ইয়েস দিস মুভ ইজ আ ফেক আউট মুভ, এটা কিন্তু একটা ফেক মুভ, এটা কিন্তু রিয়েল মুভ না, ঠিক আছে। এবার যেহেতু এটা রিয়েল মুভ না, ওর জন্য কিন্তু এখানে অনেক স্মল বার তৈরি হবে, যেমন এই যে এইরকম অনেক কিরি মানে ছোট্ট ছোট্ট, যেমন এই যে এইখানে যেমন বার তৈরি হয়েছে, ঠিক আছে, অনেক স্মল বার কিন্তু তৈরি হবে। তাহলে আমরা বুঝে নিলাম যে ভলিউম ইন্ডিকেটর কি এবং ভলিউম ইন্ডিকেটরের রোল কি আমাদের স্ট্র্যাটেজিতে, ঠিক আছে। এবার আমরা নেক্সট কনফ্লুয়েন্স বুঝে নেব, যার নাম হচ্ছে কি হায়ার টাইম ফ্রেম ক্লোজিং অফ দ্য ক্যান্ডেলস, ঠিক আছে। ভলিউম ডান, এবার হচ্ছে কি আমরা বুঝে নেবো যে হায়ার টাইম ফ্রেম ক্লোজিং অফ দ্য ক্যান্ডেলস কি। দেখুন আমি কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম টাইম ফ্রেম বলে, ঠিক আছে। বেসিক্যালি আপনাদের কিন্তু এই চ্যানেলের আগের ভিডিওগুলো কিন্তু দেখতে হবে, সেই কনসেপ্টগুলোর ওপরে বেস করে কিন্তু এই সিম্পল স্ট্র্যাটেজিতে দাঁড়িয়ে আছে। তো আপনারা যদি প্রিভিয়াস ভিডিওগুলো যদি না দেখেন তাহলে কিন্তু আপনারা এই ভিডিওটা বুঝতে পারবেন না, মানে বুঝতে পারলেও কিন্তু আপনারা বুঝতে খুব অসুবিধা হয়। ওর জন্য আমি রিকমেন্ড করবো যে এই চ্যানেলে আমার সব বেসিক ভিডিওগুলো দেওয়া আছে, সেগুলো আগে দেখে আসুন, তারপরে এই ভিডিওটা দেখুন, তাহলে আপনাদের বুঝতে অনেক সুবিধা হবে। তো যেটা বলছিলাম যে আমি কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম টাইম ফ্রেমের ওপরে। টাইম ফ্রেম কি, টাইম ফ্রেম হচ্ছে কি যে মানে ধরুন আমি যদি 5 মিনিট টাইম ফ্রেমের কথা আমি যদি বলি, যে তার মানে আমি বলবো যে 5 মিনিটে মার্কেট কি মুভ দিয়েছে, ঠিক আছে। তো সেই জিনিসটা আমি কিন্তু দেখতে পাবো এই চার্টের মধ্যে থেকে। তো এটাই টাইম ফ্রেমের কনসেপ্ট, আপনারা দেখে নেবেন ভিডিওটা, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। তো আপাতত আমরা ফিরে আসছি আমাদের স্ট্র্যাটেজিতে। দেখুন এখানে কি বলছে, হায়ার টাইম ফ্রেম ক্লোজিং অফ দ্য ক্যান্ডেলস। হায়ার টাইম ফ্রেম ক্লোজিং অফ দ্য ক্যান্ডেলস মানে কি, আমরা জানি যে আমাদের হায়ার টাইম ফ্রেম কি আছে, একটা হচ্ছে কি আমাদের 1 আওয়ার একটা হায়ার টাইম ফ্রেম আছে, আর একটা 4 আওয়ার আছে, ঠিক আছে। কিন্তু এগুলোর নিচে কি টাইম ফ্রেম আছে, এগুলোর নিচে টাইম ফ্রেম আছে হচ্ছে কি আমাদের 15 মিনিট আর 30 মিনিট, ঠিক আছে, মানে 15 মিনিট আর 30 মিনিট। তো 1 আওয়ার 4 আওয়ারকে আমাদের এখানে দেখতে চলবে না, ঠিক আছে। আমাদের কি করতে হবে, আমাদেরকে 15 মিনিট অথবা 30 মিনিট টাইম ফ্রেমের ওপরে বেস করে এন্ট্রি নিতে হবে। এবার দেখুন আমি হায়ার টাইম ফ্রেম মানে এখানে কিন্তু 15 অথবা 30 মিনিটের কথাই কিন্তু বলছি, 1 ঘন্টা আর 4 ঘন্টার কথা কিন্তু আমি বলছি না। আপনারা কি করবেন, আপনারা দেখবেন যে যখন প্রাইস এই সাপোর্টের নিচে ব্রেক দিচ্ছে তখন আপনারা এন্ট্রি করবেন না, ভুল জিনিস। আপনারা যখন দেখবেন যে সাপোর্টের নিচে বা রেজিস্ট্যান্সের উপরে ক্লোজ দিল, তখন আপনারা 15 মিনিট টাইম ফ্রেমে যাবেন বা 30 মিনিট টাইম ফ্রেমে যাবেন, গিয়ে দেখবেন যে 15 মিনিট বা 30 মিনিট টাইম ফ্রেমে ক্লোজ দিয়েছে কিনা, ঠিক আছে। আপনারা কিন্তু 1 মিনিট টাইম ফ্রেমে কিন্তু এন্ট্রি করবেন না, বা 1 মিনিট টাইম ফ্রেমের উপরে বেস করে কিন্তু আপনারা অ্যানালিসিস করবেন না, ঠিক আছে। আপনারা কিন্তু ফার্স্টে 15 মিনিট টাইম ফ্রেমে যাবেন বা 30 মিনিট টাইম ফ্রেমে যাবেন, তারপরে যদি দেখেন যে 15 মিনিট টাইম ফ্রেমে অথবা 30 মিনিট টাইম ফ্রেমে আমার ক্যান্ডেলটা ক্লোজ দিয়েছে সাপোর্টের নিচে অথবা রেজিস্ট্যান্সের উপরে, তাহলেই কিন্তু আপনারা একটা এন্ট্রি আপনাদের চেক করতে পারেন বা আপনারা একটা এন্ট্রি সেট করতে পারেন, ঠিক আছে। যদি আপনারা দেখেন যে 1 মিনিটে ক্লোজ দিল, ঠিক আছে, তাহলে কিন্তু আপনারা সেই সেটআপে কিন্তু এন্ট্রি করবেন না, কারণ ওটা একটা ফেক মুভ হতে পারে। কেন? কারণ 1 মিনিট কিন্তু অনেক নয়েজি টাইম ফ্রেম, মানে ওইখানে কিন্তু অনেক নয়েজ হয় টাইম ফ্রেমে, মানে সব কটা মুভ, মানে ধরুন বড় থেকে ছোট করে, ঠিক আছে, বড় থেকে ছোট অবধি সব মুভি কিন্তু ওখানে 1 মিনিট টাইম ফ্রেমে কিন্তু দেখায়। সো উই উইল নট এন্টার ইন দ্য 1 মিনিট টাইম ফ্রেম, ইনস্টেড উই উইল এন্টার অন দ্য ইদার অন দ্য 15 মিনিট টাইম ফ্রেম অর অন দ্য 30 মিনিট টাইম ফ্রেম, ঠিক আছে। যদি 15 মিনিট বা 30 মিনিট টাইম ফ্রেমে একটা ক্যান্ডেল ক্লোজ দেয় সাপোর্টের নিচে বা রেজিস্ট্যান্সের ওপরে, তাহলেই কিন্তু আমরা এন্ট্রি করতে পারি, ঠিক আছে। এন্ট্রি করতে পারি মানে একটা মানে আমরা ডিসাইড করতে পারি
এখনো অবধি মানে শিওর না, ঠিক আছে। তাহলে আমরা বুঝে নিলাম যে ভলিউম কি এবং হায়ার টাইম ফ্রেম ক্লোজিং অফ দ্য ক্যান্ডেলস কি। তো বেসিক্যালি এই দুটোই হচ্ছে কি আমাদের কনফ্লুয়েন্স। তো চলুন এবারে আমরা বুঝে নেবো যে এই স্ট্র্যাটেজিটার এন্ট্রি উইন্ডো কি। তো আমি বলে রাখবো যে যখন আপনারা দেখছেন যে 15 মিনিট বা 30 মিনিট টাইম ফ্রেমে একটা ক্যান্ডেল ক্লোজ দিয়েছে সাপোর্টের নিচে বা রেজিস্ট্যান্সের উপরে, তখন আমরা ড্রপ ডাউন করে যাবো হচ্ছে কি 1 মিনিট টাইম ফ্রেমে, ঠিক আছে। এবার বলবেন যে 1 মিনিট টাইম ফ্রেমে আমরা কেন ড্রপ ডাউন করছি। দেখুন 1 মিনিট টাইম ফ্রেমে কিন্তু আমরা পুরো ডিটেল চার্টটা দেখতে পাচ্ছি, এবং 1 মিনিট টাইম ফ্রেম ইজ নট ফর অ্যানালিসিস। আমরা কিন্তু অ্যানালিসিস করবো হায়ার টাইম ফ্রেমে, যেমন বললাম আগে, কিন্তু আমরা এন্ট্রি করবো হচ্ছে কি 1 মিনিট টাইম ফ্রেমে। কেন? কারণ আমরা তাদের টার্গেট আমাদের মানে টার্গেট সেট করতে আমাদের সুবিধা হবে, ঠিক আছে। ওখানে একদম ডিটেল টার্গেট পাবো। বা আমরা মানে দেখুন হায়ার টাইম ফ্রেমে কি হয়, হায়ার টাইম ফ্রেমে খুব বেশি ক্যান্ডেল না থাকায় আমাদের টার্গেট সেট করতে খুব অসুবিধা হয়। বাট 1 মিনিট টাইম ফ্রেমে কিন্তু প্রচুর ক্যান্ডেল, যেমন বললাম খুব নয়েজি হয়, ওর জন্য আমাদের টার্গেট সেট করতে কিন্তু 1 মিনিট টাইম ফ্রেমে খুব সুবিধা হয়, ঠিক আছে। টার্গেট আর এসএল, তাহলে আমরা কিন্তু এন্ট্রি করবো 1 মিনিট টাইম ফ্রেমে, আর আমরা অ্যানালাইসিস করবো হচ্ছে কি 15 or 30 মিনিট টাইম ফ্রেম, ঠিক আছে। আমরা এতক্ষণ বুঝে নিলাম এন্টায়ার স্ট্র্যাটেজিটা। আমি আরেকবার রিক্যাপে বলে দিচ্ছি যে ফার্স্টে স্টেপ 1 হবে হচ্ছে কি আপনাদের সাপোর্ট আর রেজিস্ট্যান্স মার্ক করা। মার্ক করে আপনারা পেশেন্টলি ওয়েট করবেন। সেকেন্ড স্টেপ হবে হচ্ছে গিয়ে আপনারা ওয়েট করবেন কখন একটা সার্টেন লেভেল ব্রেক দিচ্ছে, মানে হয় রেজিস্ট্যান্স ব্রেক দিচ্ছে নয় সাপোর্ট ব্রেক দিচ্ছে, ঠিক আছে। থার্ড স্টেপ হবে হচ্ছে কি যখনই ব্রেক দিচ্ছে তখনই আপনারা 15 মিনিটে সুইচ করবেন বা 30 মিনিটে সুইচ করবেন। সুইচ করে দেখবেন যে 15 মিনিট অথবা 30 মিনিট টাইম ফ্রেমে একটা ক্যান্ডেল ক্লোজ দিয়েছে কিনা, ঠিক আছে। যদি ক্লোজ না দেয় তাহলে আমরা এন্টার করবো না স্ট্রিক্টলি, আর যদি ক্লোজ দেয় তো তাহলেই আমরা ভলিউম চেক করব, ঠিক আছে। আমরা ভলিউম চেক করব, তারপরে আমাদের এন্ট্রি দাঁড়িয়ে আছে। ভলিউম কি দেখবো, আমরা দেখতে চাইবো যে ইউজুয়ালি যেন ভলিউম হাই হয়। যেমন এই পোর্শনটা আমি দেখি যে এইখানে যত মুভ দিয়েছে সেখানে কিন্তু দেখুন ভলিউম কিন্তু অনেক হাই। তো আমরা এইরকমই কিছু সিনারিও দেখার চেষ্টা করব। যদি দেখি যে যখন আমাদের সাপোর্ট ব্রেক দিচ্ছে বা রেজিস্ট্যান্স ব্রেক দিচ্ছে তখন আমাদের ভলিউম খুব হাই, তখন কিন্তু আমাদের সবকটা কনফ্লুয়েন্স মিট হচ্ছে, এবং তখন কিন্তু আমরা একটা এন্ট্রি আমাদের সেট করতে পারি। এবার এন্ট্রি কী করে সেট করব, আমরা যখন কনফার্মেশন পেয়ে গেলাম আমরা সুইচ করে যাব 1 মিনিট টাইম ফ্রেমে। 1 মিনিট টাইম ফ্রেমে গিয়ে আমরা দেখে নেব একটা টার্গেট আর একটা এসএল, ঠিক আছে। টার্গেট থাকবে হচ্ছে কি আমাদের সিম্পল 1:2, তার বেশি কিন্তু টার্গেট হবে না। উই উইল নট বি গ্রিডি, ঠিক আছে। সিম্পল আমাদের 1:2 টার্গেট থাকবে, অ্যাচিভ হবে, আমরা শাটডাউন করে বেরিয়ে যাব। যদি আমাদের লস যায় তাহলে কিন্তু আমরা শাটডাউন করে বেরিয়ে যাব, যেমন আমি আগের দিন বললাম। এইবারে চলে আসবো হচ্ছে কি উইন রেটে। দেখুন এই স্ট্র্যাটেজিটা এমন একটা স্ট্র্যাটেজি, দিস ইজ ফর বিগিনার্স, এবং এই স্ট্র্যাটেজিটার ফার্স্টে মানে যখন ট্রেডিং শুরু হচ্ছে বা যখন ফান্ডামেন্টাল ফেজে ছিল তখন এই স্ট্র্যাটেজিটার উইন রেট কিন্তু অনেক বেশি ছিল, এখনও আছে, এখন যে নেই তা না। বাট মানে আমি যদি হিস্ট্রির দিকে আমি দেখি তাহলে কিন্তু আগে অনেক বেশি ছিল আর এখন কিন্তু অনেক কমেছে। বাট আপনারা যদি এই স্ট্র্যাটেজিটাকে যদি ডিসিপ্লিন নিয়ে ফলো করেন তাহলে কিন্তু এই স্ট্র্যাটেজি ফলো করেও কিন্তু আপনারা প্রফিটেবল হতে পারেন, ঠিক আছে। সেটা কিন্তু কোনো কথা না। কথাটা হচ্ছে কি যে আমি যদি উইন রেটের কথা যদি ভাবি তাহলে উইন রেট হবে হচ্ছে কি এই স্ট্র্যাটেজিটার কম করে 50 to 60% কিন্তু উইন রেট হবে। তো আশা করি আপনারা এই স্ট্র্যাটেজিটা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। আমি বেসিক রুলগুলো বলে দিলাম। এইবারে বাকি কাজ হচ্ছে কি আপনারা ব্যাক টেস্ট করবেন, আপনারা জার্নাল করবেন, যার মাধ্যমে আপনাদের এক্সপিরিয়েন্স আরও বেশি হবে, এবং আপনারা কিন্তু অবশ্যই এই স্ট্র্যাটেজিটা যদি ডিসিপ্লিন নিয়ে ফলো করেন তাহলে কিন্তু অবশ্যই আপনারা প্রফিটেবল হতে পারবেন। তো আশা করি আপনাদের এই ভিডিওটা খুব ভালো লেগেছে, আর যদি কোনো ডাউট থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য গুড বাই।